হ্যালো গৌরবদা, কেমন আছো? আমি প্রসন্ন সাহা। প্রকৃত বাসস্থান হাওড়ার রামরাজাতলা হলেও কর্মসূত্রে থাকা হয় নাগপুরে। প্রেতকথা ৩০৪ নম্বর এপিসোডে এখানে আমার সাথে ঘটে যাওয়া একটি চিতাবাঘকে কেন্দ্র করে ঘটনা জানিয়েছিলাম, যা আশা করছি তোমার স্মৃতিতে এখনো টাটকা। সেই ঘটনার পরিসমাপ্তিতে তোমার মুখে প্রশংসা পাওয়ার পর থেকেই উৎসাহিত হয়ে আরো কিছু ভৌতিক ঘটনার খোঁজেছিলাম। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অস্বাভাবিক একটি প্রথম বছরের ছাত্রের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রীতিমতো চারিদিকে। বিশেষত যা শোনা যাচ্ছে, ছেলেটি কলেজ হস্টেলে র্যাগিং এর শিকার হয়েছিল এবং সম্ভবত সেই নিপীড়ন সহ্য করতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নেয়। প্রকৃত সত্যি কি সেটা হয়তো খুব শীঘ্রই পুলিশ তদন্তের পর সামনে আনবে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমার ইঞ্জিনিয়ারিং কলেজ জীবনের এক সিনিয়রের থেকে শোনা ঘটনার কথা মনে পড়ে, যা আজ তোমায় শোনাতে চলেছি। ঘটনা শুরুর আগেই জানিয়ে দিই, যেহেতু এটি একটি স্পর্শকাতর বিষয়, তাই ঘটনায় উল্লিখিত শহর, কলেজ এবং চরিত্রের নাম পরিবর্তন করা হলো। আমি তখন কলেজে সবে প্রথম বর্ষে, একদম শুরুর দিকে। আর 4টে কলেজে যেমন হয়, ইন্ট্রো দেওয়াকে কেন্দ্র করে আমার সাথে সেরকম কিছু একটা হলো। আমাকে কয়েকজন সিনিয়র কমন রুমে ডেকে পাঠায়। শুরুতেই আমাকে বলা হয় নিজেকে ইন্ট্রোডিউস করতে। আমি কিছুটা কনফিডেন্টলি বলা শুরু করি, যেহেতু আমি জানতাম কিসের জন্য ডাকা হয়েছে, তাই আগে থেকেই প্রিপেয়ার ছিলাম। কিন্তু ঠিক যতবার বলা শুরু করি, ঠিক মাঝপথে থামিয়ে কোনো না কোনো খুঁত ধরে আবার আমাকে প্রথম থেকে বলতে বলা হয়। ঠিক এরকম 10-12 বার চলার পর আমার ধৈর্যের বন্ধ ভেঙে যায় এবং যিনি সেই গ্রুপের লিডার ছিলেন তার সঙ্গে একটা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ি। পরে সুমনদা বলে একজন ক্যান্টিনের সদস্য পরিস্থিতি বেগতিক হচ্ছে দেখে আমাকে ধমক দিয়ে আলাদা করে বাইরে নিয়ে যায়। বাইরে আসার পর বলে, কি ভাই, এটুকুতে রিয়েক্ট করলে চলবে? আজ নয় আমি বাঁচিয়ে নিলাম, সবসময় তো আমাকে নাও পেতে পারিস। আমি বললাম, এইটুকু? ওরা কিরম ভাবে জেনে শুনে আমাকে হ্যারাস করছিল তুমি দেখলে না? প্রতিবাদ করলে দোষ? সুমনদা বলল, যতই হোক ওরা তো সিনিয়র, ওদের সামনে কোনো প্রথম বর্ষের ছাত্র অতিরিক্ত অ্যাটিটিউড দেখালে বা মুখের উপর কথা বললে ভালো চোখে দেখে না। আমি বললাম, তাহলে বলতে চাইছো অন্যায় হচ্ছে দেখে বুঝে মাথা নত করে নেব, মুখ বুঝে থাকবো? সুমনদা বলল, আরে তুই বড্ড চাপ নিয়ে ফেলছিস। আসলে তোরও দোষ নেই। ইন্ট্রো নিয়ে প্রতি বছর নতুন ফ্রেশারদের উপর সিনিয়রদের দাদাগিরি কোন যুগ থেকে চলে আসছে বলতো? এ যেন হয়ে উঠেছে তাদের অধিকার। তবে আজ যা হলো এসব তো কিছুই নয়। যদি তুই রোহিণী এবং তার গ্রুপের পাল্লায় পড়তিস, তাহলে কি করতিস ভেবেই শিউরে উঠছি। আমি বললাম, রোহিণী? রোহিণীটাকে? সুমনদা বলল, সে অনেক বড় কাহিনী, থাক সে কথা, পরে কখনো বলবো না হয়, চললাম। এই বলে সেখান থেকে তিনি চলে যান। যাওয়ার আগে অবশ্য আমি ধন্যবাদ জ্ঞাপন করি। কিছুক্ষণ আগে যা পরিস্থিতি থেকে আমাকে বাঁচালেন তার জন্য ওনার একটা ধন্যবাদ প্রাপ্য। যাওয়ার আগে তার ফোন নাম্বারটা চেয়ে রেখেছিলাম। যাই হোক, সুমনদাকে আর বাকি 5টা সিনিয়রের মতো লাগলো না। বেশ বন্ধুত্বপূর্ণ ব্যবহার তার। তবে ক্লাসে ফেরার পরে কিছুতেই কৌতূহল চেপে রাখতে পারছিলাম না। কয়েকজন সহপাঠীকে জিজ্ঞাসা করলাম, হেই, তোরা কেউ এই কলেজের রোহিণীর নাম শুনেছিস? কিন্তু কেউই কোনো খবর দিতে পারল না। সেই দিনের মতো আর কোনো সমস্যায় অবশ্য পড়তে হয়নি। বাকি সময়টা ভালোভাবেই ক্লাসে কেটে যায়। তারপর বাড়ি ফিরে আসি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, কলেজ হস্টেলে থাকার ব্যবস্থা থাকলেও আমার বাড়ি শহরের কাছে হওয়ায় ডেইলি যাতায়াত করতাম। পরের দিন কলেজে গিয়ে সুমনদাকে সবার আগে ফোন করি এবং কালকের ঘটনাটা শোনা বাকি আছে বলে হাফ টাইমে ব্রেকের সময় দেখা করতে বলি। কথা মতো দুপুর 1টা নাগাদ ফার্স্ট হাফের ক্লাস শেষ করে সুমনদার সঙ্গে দেখা হয় কলেজের মাঠের দিকে। দেখলাম তিনি সিগারেটে টান দিচ্ছেন। আমাকে দেখা মাত্রই অফার করলো, যদিও আমি স্মোক করি না তাই মানা করে দিলাম। তারপর বললাম, আচ্ছা, কয়েকজন সহপাঠীকে রোহিণীর নামের ব্যাপারে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউ তো সেরকম কিছু জানাতে পারল না। এবার রহস্য না বাড়িয়ে বলো তো সে কি ছিল? সুমন্ত সিগারেটে একটা লম্বা টান দিয়ে বলতে শুরু করলো, শোন তাহলে, সে অনেক বড় ঘটনা। আজ থেকে 4-5 বছর আগের ঘটনা। রোহিণী ছিল এই কলেজেরই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্রী।
তৃতীয় বর্ষের। আর তারই কিছু সহপাঠী ছিল, যথাক্রমে বিভাস, রক্তিম এবং পার্থ। বিভাগ সবার আলাদা হলেও এদের গ্রুপ কলেজে খ্যাত ছিল র্যাগিং এর জন্য। এরা সবাই থাকতো কলেজের হোস্টেলে। বরাবর নিয়ম ছিল প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের তাদের কাছে ইন্ট্রো দিতে হবে, যদিও ইন্ট্রো দেওয়ার নামে চলতো এক প্রকার মানসিক অত্যাচার। কলেজ অথরিটি যে ব্যাপারগুলো পুরোটা জানতো না তা কিন্তু নয়, বরং সেই গ্রুপের সদস্যরা এক বিশেষ পলিটিক্যাল ছাত্র পরিষদের সদস্য হওয়ায় তাদের ছিল অগাধ ক্ষমতার জোর। যেই ছাত্রই সাহস দেখিয়েছে অভিযোগ জানানো, তার পরিণতি ভালো হয়নি। এ তো গেল শুধুমাত্র কলেজ ক্যাম্পাসের ঘটনা। সূর্য ডোবার পর কলেজের হস্টেলের পরিস্থিতি ছিল আরো ভয়ানক। কলেজ হস্টেলে থাকতে আসা প্রত্যেকটা নতুন ছাত্রছাত্রীদের সেই র্যাগিং নামক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হতো। কখনো রাতে 12টার সময় ঘুম থেকে তুলে ইন্ট্রো দিতে হতো, গায়ে জল ঢেলে দেওয়া হতো, মাথা নেড়া করে দেওয়া হতো, জামা কাপড় খুলতে বাধ্য করা হতো, এমনকি কখনো প্রমাণ দিতে হতো তাদের পুরুষত্বের। এখন আর আগের পরিস্থিতি নেই, এখন অনেক উন্নত। এখন রাত 10টা হোক কিংবা 12টা, জুনিয়ররা বিনা দ্বিধায় হস্টেলের বাইরে বারান্দায় ঘুরতে পারে বা দরকারে সিনিয়রদের সঙ্গে বসে গ্রুপ স্টাডিতেও জয়েন করতে পারে। কর্মাতে বিশ্বাস করিস, মানুষ যা করে, যেমন চাল চলন, আচার ব্যবহার অন্যদের প্রতি করে, সেটা সময় আবার ফিরিয়ে দেয়। সেই রোহিণী এবং তার সঙ্গীতের এরকমই এক মর্মান্তিক পরিণতি হয়েছিল। তারপর থেকে পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। কলেজ প্রাঙ্গণ হয়ে ওঠে র্যাগিং মুক্ত। দিনটা ছিল 4ঠা আগস্ট, কলেজে প্রথম বর্ষের স্টুডেন্টদের প্রথম দিন। সেই বছর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে একটি ছেলে আসে, নতুন ছেলে, নাম রাতুল ঘোষ। একদম গ্রাম্য ঘরের একটি ছেলে, বাড়ি পশ্চিম মেদিনীপুর। প্রথমবারের জন্য শহরে আসে কলেজে চান্স পেয়ে। কলেজের তথাকথিত অতিরিক্ত স্মার্ট আর 4টে ছাত্রছাত্রীর মধ্যে সে নিজেকে মেলাতে পারত না। যদিও তাদের মধ্যে এক ব্যতিক্রমী চরিত্র রূপে হাজির হয়েছিল এক ক্লাসমেট, নাম ছিল তার রাহুল। আর যাই হোক, বাকিদের মতো অন্তত তাকে টিপিক্যাল গাইয়া চোখে রাহুল অন্তত দেখেনি। বাড়ি দূর হওয়ায় রাতুল কলেজেরই হস্টেলে থাকতে বাধ্য হয়। আর অপরদিকে রাহুল ছিল এই শহরেই বেড়ে ওঠা একটা ছেলে, তাই ঘর থেকেই ওর কলেজে যাতায়াত ছিল। প্রথম দুদিন রাতুলের ঠিকই চলছিল, যতক্ষণ না দেখা মেলে সেই রোহিণী এবং গ্রুপের যথাক্রমে বিভাস, রক্তিম আর পার্থর সাথে। সিনিয়রদের আগমন ঘটা মাত্রই নেমে আসে এক রাশ নিস্তব্ধতা ক্লাসরুমে, যেন এটার জন্য কেউ প্রস্তুত ছিল না। এরপর চলল একের পর এক ইন্ট্রো নেবার ক্লাস, নোংরা ভাষার প্রয়োগ, এবং 2-3 জনের পর আসলো রাতুলের পালা। রাতুলকে দেখে পার্থ বলে উঠল, কি বাবু, তোমাকে নিমন্ত্রণ পাঠাতে হবে নাকি আলাদা করে? নাও শুরু করো, বাড়ি কোথায়? রাতুল বলে ওঠে, আমি রাতুল, পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা গ্রামে বাড়ি। সে বললি পায়খানা? পায়খানা থাকিস? পার্থর কথা শুনে বিভাস, রোহিণীরা হাসিতে ফেটে পড়ে। রাতুল ব্যাপারটা নিয়ে খুবই এম্বারাসিং ফিল করে। রোহিণী জিজ্ঞাসা করে, তাহলে বাড়িতে কে কে থাকে? রাতুল উত্তর দেয়, মা ও ভাই। কেন, বাবা কি তোদের ছেড়ে অন্য কারোর সাথে পালিয়েছিল নাকি? রাতুলের প্রত্যেকটি জবাবই যেন ছিল তাদের কাছে হাসির খোরাক। তারপর রক্তিম বলে, হ্যাঁ, বেচারাটা ভোলাওয়ালা ছেলে, কেন তোরা বেকার এমন করছিস বলতো? হ্যাঁ রাতুল, বস বস। এই বলে তারা বিদায় নেয়। যাবার পর সবাই যেন হাঁফ ছেড়ে বাঁচল, যদিও রাতুলের মনের মধ্যে সে ব্যবহার এক গভীর প্রভাব ফেলে। রাহুল তাকে কিছুটা আশ্বস্ত করার চেষ্টা করে। রাহুল বলে, কিছু মনে করিস না ভাই ওদের কথায়, কলেজের শুরুর দিকে একটু এরকম হয়েই থাকে, 2-1 মাস বাদে সব ঠিক হয়ে যাবে। যদিও সে লক্ষ্য করলো রাতুলের চোখে জল এসেছে। রাতুল বলল, জানিস, যখন আমি ক্লাস 5-এ তখন একটা অ্যাক্সিডেন্টে বাবা আমাদের ছেড়ে চলে যান। সংসারের সব দায়িত্ব মায়ের উপর এসে পড়ে। মা কত কষ্ট করে আমাকে আর আমার ভাইকে মানুষ করেছে তা শুধু আমি জানি। দিন রাত এক করে খেটেছিলাম এই কলেজটায় সুযোগ পাওয়ার জন্য, কিন্তু এখানে এসে এরকম অভিজ্ঞতা সাক্ষী থাকতে হবে
এটা স্বপ্নেও ভাবিনি, বুঝলি? আচ্ছা, কলেজের অ্যাডমিনিস্ট্রেশন কি কেউ জানে না যে ফ্রেশারদের উপর এরকম আচরণ করে ওরা? তারা কোনো স্টেপ নেয় না? রাহুল বলে, আসলে কি জানিস, এদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সাপোর্ট আছে। এদের উপর অভিযোগ জানিয়েও কোনো লাভ হয় না। অথরিটি কোনো স্টেপ তো নেয়ই না, উল্টে অভিযোগকারী বিপদে পড়তে থাকে। দেখ না, এই রক্তিম ছেলেটা, ও তো নিজেই বলে যে কেউ ওর চুল পর্যন্ত নাকি বাঁকাতে পারবে না। পুলিশে জানিয়ে দেয়, দেখবি একদিনের মধ্যে ঠিক বেরিয়ে আসবে। তবে শোন রাতুল, তুই অত ভাবিস না, বুঝলি তো? যা হয়েছে হয়ে গেছে, এখন আর চিন্তা করার কিছু নেই। চল, তোকে আজ কলকাতার অলিগলি চেনার ক্লাসটা একটু দি, বেটার ফিল করবি। অচেনা এই শহরে রাহুলই হয়ে ওঠে রাতুলের শক্তি। সে কখনো রাতুলকে কেমন দেখতে বা ওর আচার আচরণ কিরকম তা নিয়ে জাজ করেনি। একদিন কলেজ লাইব্রেরিতে বসে থাকার সময় রাহুল লক্ষ্য করে রাতুল বেশ চুপচাপ, অন্য দিনের মতো কথা নেই। জিজ্ঞাসা করে, কিরে, কিছু হয়েছে? প্রত্যুত্তরে রাতুল বলতে শুরু করে, হস্টেলের পরিবেশটাই ভালো না রে। একে তো সন্ধ্যা হলেই বসে গাঁজার ঠিক নেশা ভাঙ চলে। আর এত অস্বস্তিকর পরিস্থিতি না রে, দম বন্ধ হয়ে আসছে। এমন পরিবেশে বড় হয়নি। আর শোন, এই সব না হয় বাদ দিলাম, আমার সাথে শেষ 1 মাসে এমন কিছু ঘটেছে আমি তোকে জানাইনি, বুঝলি? রাহুল বলে, কি হয়েছে? রাতুল জানায়, সে বিভাস রক্তিম পার্থদের দল আসে রাত হলেই জুনিয়রদের রুমের দিকে। রাত 11টা থেকে ডেকে নিয়ে যায় ইন্ট্রো নেওয়ার জন্য। ভোর রাত পর্যন্ত আটকে রাখে ওদের। অকথ্য ভাষায় গালিগালাজ, স্লেজিং সব চলতে থাকে। কাউকে কাউকে মাথা ধরে জলের মধ্যে চুবিয়ে রাখা হয়। সে ছটফট করতে থাকে। সেসব দেখে বাকিরা আঁতকে ওঠে। কাল রাতে উঠে বাথরুমে গেছিলাম, হঠাৎ দেখি লাইট অফ হয়ে যায় আর কেউ যেন বাইরে থেকে দরজাটা লক করে দেয়। আমি চেঁচাতে থাকি, কেউ আছো, দরজাটা খুলে দাও, কিন্তু কেউ দরজা খোলে না। একটা সময় পর আমি অজ্ঞান হয়ে যাই। রাত তখন ঠিক কটা হবে মনে নেই। কেউ দরজা খুলে আমার মুখে জলের ঝাপটা মারতেই জ্ঞান ফিরে পাই। আমি রীতিমতো আতঙ্কিত হয়ে যাই। দেখি অনেক ছেলের জটলা হয়েছে, তার মাঝে বিভাস এবং পার্থ। বলে ওঠে, রে, তোকে এরকম আটকে দিল কে এভাবে? আমার বুঝতে বাকি রইল না এটা কে করেছে। রাহুল বলে, এত কিছু ঘটে চলেছে, তুই আমাকে আগে জানালি না? রাতুল বলল, না, আসলে ভেবেছিলাম সবটা সামলে নিতে পারবো, তুইও বেকার টেনশন করবি, তাই আর জানাইনি। রাহুল বলল, চল, আজকে কি কমপ্লেন করবো প্রিন্সিপালের অফিসে? অনেক হয়েছে, আর না, চল। রাতুল বলে, না রে, ওদের অনেক ক্ষমতা। ওদের সামনে সমস্ত নিয়ম কানুন প্রশাসন সব অন্ধ। একটা ছেলে র্যাগিং এর অভিযোগ নিয়ে গেছিল কিছুদিন আগে। স্টেপ নেওয়া হবে শুধু মৌখিক জানানো হয়েছিল, কিন্তু আদতে কোনো লাভ হয়নি। বরং সেই খবর যখন তাদের কাছে যায়, তাকে খুনের হুমকি দিয়ে শাসিয়ে যায়। আমি চাই না তুই আমার জন্য কোনো সমস্যায় পড়িস। আমি তো এতদিন সহ্য করেই এসেছি, সময়ের সাথে মানিয়ে নেব ঠিক। রাহুল বলে, না, তোর জন্য আমার সত্যি চিন্তা হয়। চল, তুই আমার বাড়িতে থাকবি, আমার সাথেই কলেজে আসবি। তাতে রাতুল জানায়, না রে, সেটা হয় না। আমি তো তোর পরিবারের ব্যাপারটা সবটাই জানি। একটা জয়েন্ট ফ্যামিলি, দুটো মাত্র ঘর, একটা ঘরের মধ্যে তুই তোর বাবা মা থাকিস। সেখানে আমি গিয়ে তোদের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে চাই না। তোকে সবটা জানাতে পেরে আমার অনেকটা হালকা লাগছে। ঘরে তো মাকে জানাতে পারবো না, অযথা চিন্তা করবে আমার জন্য। মায়ের এমনি হাই প্রেশার, আর আমার যদি কোনোদিন কিছু হয়েও যায়, তুই আমার জন্য লড়বি, ঠিক আমি জানি, আমার কোনো চিন্তা নেই। এরপর 1.5-2 মাস সব ঠিকই চলেছিল। একদিন কলেজ লাইব্রেরিতে বসে থাকার সময় রাতুল বলে, তোর জন্য একটা চিঠি আছে, তবে আমাকে কথা দিতে হবে চিঠিটা এখন নয়, বাড়ি গিয়ে তবে পড়বি। তাহলে দেবো, অন্যথা নয়। রাহুল বলল, আচ্ছা সে না হয় ঠিক আছে, তা হঠাৎ চিঠি? কিছু সমস্যা হয়েছে নাকি বাড়িতে? তো সোজাসুজি বলতে পারিস। রাতুল বলল, না না, সেসব কিছু না, তুই চিঠিটা পড়িস, জানাস আমাকে। আর শোন না, আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে আজকে। আমি একটু গ্রামে যাচ্ছি, একটা দরকার আছে। আর জানিস তো, ওখানে একটু নেটওয়ার্কের প্রবলেম থাকে, যদি ফোনে না পাস আর চিন্তা করিস না। এই বলে সে লাইব্রেরি থেকে চলে যায়। রাহুল ভাবতে থাকে, কি এমন কথা যে সে চিঠি লিখে খামের মধ্যে দিয়ে গেল। ভাবলো একবার ওখানেই খুলে দেখি। তারপর ভাবলো, না, বন্ধুকে কথা দিয়েছি, বাড়ি গিয়েই না হয় দেখবো। এই বলে একটা বইয়ের ভাঁজে চিঠিটা রেখে দেয়।
কিন্তু বইপত্র গুছিয়ে ওঠার সময় চিঠিটা অন্য মনস্কতায় বই থেকে লাইব্রেরিতে পড়ে যায়। ফলে রাহুল যখন বাড়ি যায় এবং ওর যখন চিঠিটার কথা মনে পড়ে, সেটা বার করার সময় যখন ব্যাগ খুলে, তখন সে আবিষ্কার করে বইয়ের ভিতরে চিঠিটা নেই। পুরো ব্যাগ তছনছ করেও কোনো লাভ হয় না। সে একবার রাতুলকে ফোন করার ট্রাই করে, কিন্তু সুইচ অফ আসে। পরের দিন রাহুল কলেজ যায় এবং রাতুল আসে না কথা মতো, কিন্তু বারবার তার সেই চিঠিটার কথা মনে পড়তে থাকে। কলেজ লাইব্রেরিতে গিয়েও খোঁজ করে, কিন্তু কোনো চিঠির সন্ধান সে পায় না। 2-3 দিন কেটে যায়। রাতুলের সেদিন থেকে আর কোনো খবর পাওয়া যায় না। রাহুল তখন রাতুলের বাড়ির নম্বরে ফোন করে জানতে পারে রাতুল নাকি সেখানেও যায়নি, এমনকি বাড়ি যাওয়া নিয়ে মাকে জানায়ও নি। রাতুলের মা ওদিকে চিন্তা করতে থাকে তার ছেলের জন্য। এমন তো কোনোদিন আগে হয়নি। রাতুল তাদেরকে না জানিয়ে কোথাও কখনো যায়নি। ওদিকে রাহুলের ব্যাপারটা বেশ সন্দেহের লাগে, কারণ রাতুল বলে যায় গ্রামে যাচ্ছে, অথচ মাকে জানায়নি। আর সেই চিঠিতেই বা এমন কি লেখা ছিল? রাহুল বুঝতে পারে সব রহস্য ওই চিঠিতেই লুকিয়ে আছে। দিনের পর দিন চলে যায়, রাতুলের কোনো খোঁজ পাওয়া যায় না। রাহুল গিয়ে থানায় মিসিং রিপোর্ট দেয় এবং চিঠির কথাও জানায়। সেদিন থেকেই সে নিখোঁজ, আর বাড়ির কেউই তার ব্যাপারে জানে না। পুলিশি তদন্ত শুরু হয় এবং যেটা অবাক করার মতো বিষয়, সেটা ছিল রাতুলের ফোনের শেষ লোকেশন ছিল কলেজের আশেপাশে। তারপর সেটা বন্ধ হয়ে যায়। ওদিকে রাতুলের মা ক্রমশ ভেঙে পড়তে শুরু করে। তার ছেলের এই হঠাৎ করে হারিয়ে যাওয়াটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। পুলিশের তরফ থেকে তদন্ত চলতে থাকে। স্টুডেন্টদের সঙ্গে কথাবার্তা বলা শুরু হয়। চেক করা হয় ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ। দেখা যায় রাতুল সেদিন দুপুরেই কলেজ থেকে বেরিয়েছিল, কিন্তু সন্ধ্যার আগে আবার ফিরে আসে। তারপর আর বেরিয়ে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি, সেটা সিকিউরিটি গার্ডও কনফার্ম করে। যদিও অনেকের দাবি হস্টেলের পিছন দিকে পাঁচিল লাগোয়া যে কবরস্থান আছে, সেখান দিয়ে পাঁচিল টপকে বাইরে বেরোনোর পথ আছে। সেখান দিয়ে হয়তো সে রাত্রিবেলা গিয়ে থাকতে পারে। সেই মুহূর্তে আমি সুমন দাকে এক মুহূর্তের জন্য থামিয়ে দিয়ে বলি, সে কি কলেজের পাশের ওই কবরস্থানের দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে ভিতর দিয়ে? সুমন দা বলে, হ্যাঁ, তখন রাত 9টার পর কোনো স্টুডেন্টস কেউই বিশেষ অনুমতি ছাড়া বাইরে যেত না, তাই অনেকেই লুকিয়ে সেই পথ দিয়ে আসতো। পাঁচিলের গায়ে কয়েকটা পাথর রেখে খানিকটা উঁচু করে রাখা থাকতো, সেখান দিয়ে দেয়াল টপকে সেই কবরস্থানের উপর দিয়ে যাওয়া যেত বাইরে। আমি বললাম, বাপরে, আমার তো ক্লাসের জানলা দিয়ে কবরস্থানটা দেখলেই কেমন গা ছমছম করে। তা এখনো কি সবাইকে ফাঁকি দেওয়া যায় নাকি? সুমনদা বলে, না, সেবার জানাজানি হবার পর থেকে সেখানেও সিসিটিভি লাগানো হয়, পাঁচিলটা আরো উঁচু করে দেওয়া হয়, আর কোন রকম আপত্তিকর পরিস্থিতি চায়নি কলেজ। আমি বললাম, শুনছেন প্রেতকথা এপিসোড 539, কেমন লাগছে কমেন্ট করে জানান। আসছে প্রেতকথা এক্সপ্রেস 3 এই নভেম্বর মাসে, যেখানে 3 রাত 4 দিন পাহাড়ের মাঝে অনেক আনন্দ, ভয়ের গল্প এবং তার সাথে গান বাজনা। বিশদে জানতে ফলো রাখুন আমাদের কমিউনিটি এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল। চলুন ঘটনায় ফেরা যাক। তা রাতুলদার কোনো খোঁজ পাওয়া গেছিল পরে, নাকি সেটা রহস্য? সুমন্ত বলল, আরে দাঁড়া দাঁড়া, পুরো ঘটনা তো শেষ করতে দে, রহস্য তো সবে শুরু। রাতুল নিখোঁজ হবার পর যে জিনিসটা হয়, সেটা হলো কলেজে র্যাগিং বন্ধ হয়ে যায়, মানে হস্টেলে র্যাগিং বন্ধ হয়ে যায়। হয়তো পুলিশি তদন্তের জন্য বারবার তাদের আগমন একটি অন্যতম কারণ, কিন্তু এবার কলেজের হস্টেলে কিছু অদ্ভুত ঘটনার সূত্রপাত হয়। কেউ কেউ আড়ালে বলতে শুরু করে গভীর রাতে নাকি বারান্দার উপর দিয়ে কারোর খুব দৌড়ে ছুটে চলে যাওয়ার শব্দ পাওয়া যায়। কখনো কিছু ছাত্ররা বলে রাতের বেলা কেউ নাকি তাদের দরজায় নক করে, কিন্তু প্রতিবারই দরজা খুলে বাইরে কাউকে দেখতে পাওয়া যায় না। কারো অভিযোগ আসে রাতে বাথরুমে গেলে নাকি হঠাৎ করে লাইট জ্বলতে নিভতে থাকে। একদিন এমন হয়, দুই বন্ধু দীপ এবং সোম বেশ গভীর রাতে স্মোক করছে বাইরে। কিছুক্ষণ বাদে একটা যেন গুমানির শব্দ ভেসে আসে দূর থেকে। দীপ ছিল বেশ সাহসী প্রকৃতির ছেলে। সোমের বারণ করা সত্ত্বেও দীপ সেদিকে এগিয়ে যায়। ও যতই এগোয় আওয়াজটা যেন ততই বাড়তে থাকে। আওয়াজটা আসছিল হস্টেলের ছাদে যাওয়ার সিঁড়ির দিক থেকে। হঠাৎ করে কাছে পৌঁছানো মাত্রই গুঙানির শব্দ থেমে যায়। দীপ বলে, দেখ, কিচ্ছু না, কেউ ভয় দেখানোর চেষ্টা করছিল। এই বলে তারা যে ঘুরে দাঁড়ায়,
তখনই একটা ভয়ানক গলা চিৎকার করে ওঠে, যাস না আমায় ছেড়ে, যাস না। সেই সাথে ওরা দেখে একটা কালো ছায়ামূর্তি ওদের দিকে এগিয়ে আসছে। দীপার সোম সেই হার হিম করা মুহূর্ত দেখে নিজেদের ঠিক রাখতে পারে না। তারা যেন অনুভব করে কোনো জাদু বা মায়াবী শক্তি তাদের পা যেন আটকে রেখেছে। তারা চাইলেও ছুটে পালাতে পারছে না। তারপর সেইখানেই তারা জ্ঞান হারায়। সকালে যখন তাদের জ্ঞান ফেরে তখন চারিদিকে বেশ জটলা। সবাই জিজ্ঞাসা করে যে কি হয়েছিল। তারা যখন সব ঘটনা খুলে বলে তখন প্রথম বর্ষের ছাত্ররা আতঙ্কিত হলেও তৃতীয় বর্ষের পড়ুয়া বিভাগ বলে, বুঝেছি, জোয়ানি বেশি নেচা বেচা করেছিলি, ডোজটা কমা। এই বলে তারা হেলায় উড়িয়ে দেয়। আসল ঘটনা ঘটল পরের দিন গভীর রাতে, যখন তিনতলার ছাদ থেকে একটা চিৎকার শোনা গেল। সবাই বুঝল কেউ একটা নিচে পড়ে গেছে শটান উপর থেকে। সবাই হুড়োহুড়ি করে নিচে ছুটে যায়। গিয়ে দেখে বিভাসদা মাথা ফেটে অঝরে রক্ত ঝরছে, আর নাক ফেটে চেহারা প্রায় বিকৃত। অ্যাম্বুলেন্স ডাকা হয়, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা করা যায় না। বিভাসদা মারা যায়। বিভাসের মৃত্যুর পর গোটা কলেজে তখন এক চরম পরিস্থিতি। একে তো রাতুলের নিখোঁজ হয়ে যাওয়া, তারপর বিভাসের মৃত্যু, পুলিশের উপর যথেষ্ট চাপ সৃষ্টি করা হয়। তারপর কলেজ হোস্টেলে থাকা বাকি ছাত্ররা একে একে হস্টেলে ঘটে চলা ঘটনাগুলো পুলিশকে জানায়। কিন্তু যেটা হয় যে আধুনিক যুগে পুলিশ এসব ভূত প্রেতের কথা বিশ্বাস করবেন না। তারা সোজা জানিয়ে দেয় অযথা রটানো হচ্ছে সব। বিভাসের অ্যাক্সিডেন্ট কিভাবে হলো তা খুব শীঘ্রই খুঁজে বার করা হবে। ওদিকে বিভাসের চলে যাওয়ার পর রোহিণী, রক্তিম এবং পার্থ এদের গ্রুপের মধ্যে যেন একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। তারা কারোর সাথে খুব বিশেষ একটা কথা বলতো না, কখনো কোনো ডিবেটে আর অংশ নিত না। ক্রমশ যেন নিজেদের মধ্যেই ওরা নিজেরা আলাদা থাকতে শুরু করলো। কিছুদিন বাদে রোহিণী এবং পার্থ লক্ষ্য করলো 2 দিন হলো রক্তিম কলেজ আসছে না। ফোন করে খোঁজ নেয় রক্তিমের। রক্তিমের বাবা ফোন ধরেন, কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান সেদিন কলেজ যাবে বলে সকালে বেরোনোর সময় 2 তলা থেকে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ করে পা পিছলে পড়ে যায়। মাটিতে মাথা ঢুকে গভীর আঘাত পায়ও। আমরা তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার জানায় সে হয়তো সুস্থ হয়ে যাবে, কিন্তু হি মাইট লস হিজ মেমোরি। রক্তিমের ঘটনা শোনা মাত্র তারা দেখা করতে যায়। দেখে রক্তিম একদম নিশ্চুপ, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দেয়ালের দিকে। কারোর দিকে তার ভ্রুক্ষেপ নেই। পার্থ রোহিণীকে বলে, এসব কিছুর জন্য আমি দায়ী, রক্তিম তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। রোহিণী বোঝানোর চেষ্টা করে যে এটা একটা অ্যাক্সিডেন্ট, তুই এটার জন্য রেসপন্সিবল না। পার্থ আর সেখানে কোনো কথার উত্তর না দিয়ে বেরিয়ে যায়। সেই দিনই রোহিণীর সঙ্গে পার্থর শেষ দেখা হয়। পার্থর ফোন সুইচ অফ আসতে থাকে। পার্থর বাড়ির নাম্বার রোহিণীর কাছে না থাকায় তার আর খবর নিতে পারেনি। পার্থর বাড়ি থেকে পুলিশে জানানো হয় পার্থ নিখোঁজ। সে খবর জানানোতেই গোটা কলেজে শোরগোল পড়ে যায়। এই কলেজে কোন কালো ছায়া এসে পড়েছে? একের পর এক স্টুডেন্টরা নিখোঁজ হচ্ছে আর মারা যাচ্ছে কিভাবে? পরপর এরকম ঘটনা ঘটতে থাকায় পুলিশের উপরেও উপরমহল থেকে আরো চাপ আসতে শুরু করে, এবং তারা বাধ্য হয় কলেজটা সিল করে দিতে। কলেজে নোটিশ দিয়ে দেওয়া হয় অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ থাকবে। 4-5 দিন বাদে একজন লোক থানায় গিয়ে খবর দেয় কলেজের পাশের কবরস্থানে যে পরিত্যক্ত একটি ঘর আছে তার পিছনের দিকে নাকি একটি মানুষের হাত দেখতে পেয়েছে, যা মাটির নিচে চাপা। পুলিশ গিয়ে দেখতে পায় এটি কোনো মানুষেরই হাত। মাটি খোঁড়ার কাজ শুরু হয়। বেশ কিছুটা খোঁড়ার পর চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে যায়। মৃতদেহটিকে বার করার পর দেখা যায় এটা পার্থর দেহ। খবর পাওয়া মাত্র যারা পৌঁছেছিল কলেজের তারা সবাই স্তম্ভিত হয়। কিন্তু এখানেই শেষ নয়, এখনো একটা টুইস্ট বাকি ছিল। যারা মাটি খুঁড়ছিল তারা পুলিশকে জানায় আরো একটি নাকি লাশ আছে নিচের দিকে। আবারও খোঁড়া শুরু হলো। বেশ কয়েক ফুট খোঁড়ার পর একটা পচা গলা দেহ উদ্ধার হয়। চেহারা দেখে বোঝার উপায় নেই, তবে জামা কাপড় দেখে অনেকেই সন্দেহ করে এটা রাতুলের মৃতদেহ। ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে এসে প্রমাণস্বরূপ স্যাম্পল নিয়ে যাওয়া হয়, আর দেহ দুটোকে পাঠানো হয় হাসপাতালে পোস্টমর্টমের জন্য। রাতুল আর পার্থর বাড়িতে
খবর দেওয়া হয় দেহ শনাক্তকরণের জন্য। পোস্টমর্টম রিপোর্ট থেকে পুলিশকে জানানো হয় প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করে হত্যার কোনো বিশেষ প্রমাণ না পেয়ে গেলেও অদ্ভুতভাবে দুজনেরই মৃত্যুর কারণ এক। আকস্মিক কোনো ভয়ের কারণে হার্ট ফেলিয়ার করে মৃত্যু। তবে রাতুল ঘোষের পকেট থেকে একটা চিঠি পাওয়া গেছে, যা থেকে হয়তো আপনাদের তদন্তে সাহায্য হবে। চিঠিটা পাওয়ার পর পুলিশ রাহুলকে থানায় ডেকে পাঠায়। রাহুল তখনও জানতো না তার প্রিয় বন্ধুর নিথর দেহ উদ্ধার হয়েছে কলেজের পাশ থেকে। পুলিশের পক্ষ থেকে ঘটনা বলার পর রাহুল সেখানেই ভেঙে পড়ে। তাকে আরো বলা হয়, তোমার জন্য রাতুল এই চিঠিটি লিখেছিল, তোমার পড়া দরকার। অশ্রু জলে রাহুল পড়তে শুরু করে। যেভাবে রাতুল লিখেছে সেভাবে পড়ছি। প্রিয় রাহুল, ভালো থাকিস। তোকে অনেক মিস করব, আর তোর কথা খুব মনে পড়বে। কলকাতা নামক অনুভূতিটার সঙ্গে তো তুই আলাপ করালি, না হলে একটা মেদিনীপুরের নিম্নবিত্তের কাছে কলকাতা তো এক স্বপ্নের জায়গা। আমি তো জানতাম কলকাতা মানে হাইফাই ব্যাপার, কিন্তু কলকাতায় তোর মতো ভালো মানুষও যে আছে সেটা জানতাম না। 2 মাসে অনেক স্মৃতি নিয়ে ফিরছি রে। কিছু মনে করিস না, তুই জিজ্ঞাসা করা সত্ত্বেও আমি একটা কথা লুকিয়ে গেছি। আমার সাথে একটা মেয়ের 5 বছরের রিলেশন ছিল, ভালোই চলছিল, কিন্তু ভগবানের হয়তো অন্যরকম প্ল্যান ছিল। রিলেশনটা টিকেনি রে। আমার মতো একটা আনস্মার্ট ছেলেকে কেই বা জীবনসঙ্গী করে নিজের কপাল পোড়াবে বল। অনেক কষ্টে ছিলাম, তারপর কলকাতায় আসা, তোর সাথে মেলামেশা, একসাথে ঘোরার পর আমি নিজেকে অনেকটাই সামলে নিয়েছিলাম। ছোটবেলায় বাবা হারানোর কষ্ট, দারিদ্রতা, ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট, কলেজের সিনিয়রদের মানসিক নির্যাতন, সবকিছুই ভুলতে শুরু করেছিলাম তুই পাশে থাকায়। কিন্তু বাইরে থেকে হয়তো এই শহর আদতে শৌখিন হলেও কিছু বিকৃত মস্তিষ্ক এই শহরকে কালিমা লিপ্ত করে তুলেছে। এই কলেজে আসার পর থেকে যতটা খুশি ছিলাম, সময় গড়ানোর সাথে সাথে সব খুশি যেন ধরে মুছে যায়। কলেজ হোস্টেলের কিছু ঘটনা তো তোকে আমি আগেই জানিয়েছিলাম, কিন্তু কাল রাতে যা হলো তাতে আর আমার পক্ষে এখানে থাকাটা সম্ভব না। কাল রাত্রিবেলা পার্থ আর ওর 2 বন্ধু আমাকে ডেকে নিয়ে যায়, বুঝলি। প্রথমে কিছু অকথ্য ভাষায় অজান্তেই গালিগালাজ করে, তারপর বলে, "এই, তুই মালটা কি রাহুল নাকি নাম? ওর সাথে তোর খুব পিড়ি না, গে নাকি? আজ তুই তোর পুরুষত্বের প্রমাণ দিবি।" এক প্রকার জোর করে বিবস্ত্র করে আমাকে দিয়ে এমন কিছু করানো হয় যা আমি করতে চাই না, এবং তারা সেটার ভিডিও নিয়ে রাখে। ভয় দেখায় কাউকে জানালে ভিডিও ভাইরাল করে দেবে। আমি লজ্জায় ঘেন্নায় সারা রাত ঘুমোতে পারিনি। অনেক ভাবলাম কি করি, আর সম্ভব নয়। আমাদের পথ চলা এটুকুই। আমি আর বাড়ি ফিরতে পারবো না। মাকে কিভাবে মুখ দেখাবো বলতো? জানি না কোথায় যাব, তবে এখানে আর থাকা সম্ভব নয়। তবে তুই বেশি মন খারাপ করিস না যেন। তোকে অনেক দূর যেতে হবে, তোর পরিবারকে দেখতে হবে। আর শোন, অনুশ্রী খুব ভালো মেয়ে, ওকে বেশি কষ্ট দিবি না। ভালো থাকিস তোরা। এরপর তোদের ঝামেলা হলে কিন্তু আমি আর থাকবো না ঠিক করার জন্য। হয়তো যখন চিঠিটা পড়বি আমি তোর থেকে অনেকটা দূরে চলে যাব। ভালো থাকিস। পারলে আমার ভাইটার খোঁজ রাখিস একটু। তবে হ্যাঁ শোন, যাওয়ার আগে আমি থানায় ডায়েরি করে সমস্ত ঘটনা জানিয়ে যাব। আর আমি জানি আমার অবর্তমানে তুই আমার হয়ে লড়বি। ভালো থাকিস। ইথি, তোর রাতুল। চিঠি পড়ে শেষ করার পর রাহুল রীতিমতো কান্নায় ভেঙে পড়ে। পুলিশকে শুধু বলে, শুধুমাত্র কয়েকটা জানোয়ার নরপিশাচ আমার বন্ধুর প্রাণ কেড়ে নিল। এর জন্য আপনারাও দায়ী কোনো না কোনো ভাবে। এর আগেও অনেক র্যাগিং নিয়ে অভিযোগ হয়েছে, আপনারা কোনো স্টেপ নেননি। এর দায় আপনাদেরও নিতে হবে। সুমনদাকে সেই মুহূর্তে আমি থামাই। গোটা ঘটনা শুনে আমি নির্বাক হয়ে গেছিলাম। কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। শুধু জিজ্ঞাসা করলাম, আর রোহিণী, তার সাথে কি হলো? পুলিশ তাকে জেরা করে, কিন্তু সে জানায় রাতুলের মৃত্যুতে তার কোনো ভূমিকা নেই। সেদিন কি ঘটেছিল সে জানে না, আর উপযুক্ত প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেয়। যদিও রোহিণী তার বন্ধুদের সবার এরকম ঘটনা নিয়ে চিন্তা করতে করতে রীতিমতো মেন্টাল স্টেবিলিটি হারিয়ে ফেলে। হস্টেলে সে মাঝে মাঝে চিৎকার করতে থাকে, ও আসছে, ও আসছে, বাঁচাও আমায়, বাঁচাও আমায়। ডক্টরের কাছে তার বেশ কিছু মাস কাউন্সিলিং চলে। তারপর সে বাড়িতে ফিরে আসে। পরে কলেজ ফেরার পর সে কলেজ জয়েন করলেও তার প্রভাব প্রতিপত্তি যেটা কলেজে ছিল সেটা হারিয়ে যায়। কলেজের সবাই তখন রোহিণীকে অপরাধীর চোখে দেখতে থাকে।
তারা সবাই বিশ্বাস করে রাতুলের মৃত্যুতে নিশ্চয়ই রোহিণী দায়ী। এরকম ভাবে কলেজে রোহিণীর সমসাময়িক কেউই তার সাথে কথা বলতে চাইতো না। সবাই তাকে এড়িয়ে চলত, দু একজন ছাড়া। রোহিণীকে প্রায়ই বলতে শোনা যেত, আমি আর কলেজ হস্টেলে থাকতে পারবো না। ও প্রতিদিন এসে আমার নাম ধরে ডাকে। আমি রাতে ঘুমোতে পারি না, আমি পাগল হয়ে যাবো এখানে থাকলে। তাই সে হস্টেল ছেড়ে দিয়ে পিজিতে থাকতে শুরু করে, কিন্তু সেখানেও বিশেষ কোনো লাভ হয়নি। 1 মাস বাদে সেখানেও তার সাথে কিছু ঘটনা ঘটতে থাকে। একদিন কলেজ থেকে এসে যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব নিজে দেখছে, ও খেয়াল করে ওর প্রতিবিম্বটা ওকে দেখে হাসছে, কিন্তু ও হাসছে না। একদিন রাত্রিবেলা পিজিতে থাকা বান্ধবী পিঙ্কি বাইরে থেকে এসে ঘরে এসে দেখে রোহিণীকে ডেকেও সাড়া পাওয়া যাচ্ছে না, দরজা বাইরে থেকে খোলা। অনেক খোঁজাখুঁজির পর বাথরুমে গিয়ে দেখে রোহিণী সেন্সলেস হয়ে পড়ে আছে। চোখে মুখে জল ছেটানোর পর জ্ঞান আসায় জিজ্ঞাসা করা হয়েছিল কি হয়েছিল। রোহিণী বলে, বাথরুম যাওয়ার পথে হঠাৎ করে পাওয়ার কাট হয়। বাথরুমের দরজাটা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে লক করা। অনেক চেষ্টা করেও দরজা খোলে না। কিছুক্ষণ বাদে লক্ষ্য করি দরজার উপাশে কেউ যেন রয়েছে, কেউ যেন হাঁটছে বাথরুমের উপাশে, আর একটা মৃদু স্বরে আমাকে ডাকছে, আমার নাম ধরে ডাকছে। সে আওয়াজটা আমার চেনা। এটা তো রাতুলের আওয়াজ। আমার ভয়ে রক্ত হিম হয়ে উঠেছিল। 2 মিনিট নিস্তব্ধতার পর দরজায় সজোরে আঘাত পড়তে থাকে, আর একটা বিকট চিৎকার, যে আমার সাথে এমন কেন করলি? আমি তো তোর কোনো ক্ষতি করিনি, কেন করলি? তারপর আমি কখন পড়ে যাই মেয়ে যেতে জানানি। পিঙ্কি সব শুনে বলে, কি আজে বাজে বলছিস? আমি এলাম তো দেখলাম বাথরুমের দরজা খোলা। দেখ, আমার না মনে হয় তোর কোনো ভালো ডাক্তারের কাছে যাওয়া উচিত। রোহিণী বলে, তুইও আমাকে পাগল ভাবিস না। পিঙ্কি বলে, দেখ, ব্যাপারটা না সেরকম না। বারবার এমনটা ঘটাটাও তো স্বাভাবিক না। না, তুই মানসিক ভাবে হয়তো দুর্বল, তুই ডাক্তারের কাছে যা। রোহিণী বলে, ছাড়, তুই বুঝবি না। এরকম ভাবে বেশ কিছু ঘটনার মধ্যে দিয়ে রোহিণীর জীবন চলতে থাকে। অনেক ডাক্তার দেখিয়েও কিচ্ছু হয়নি। তারপর এরকম ভাবেই 1 বছর কেটে যায়। রোহিণীর 2য় বর্ষের একটি ছেলের সাথে সম্পর্ক গড়ে ওঠে। ওর নাম ছিল রন। বয়সে ছোট হলেও রোহিণী তার পার্সোনালিটি এবং বিহেভিয়ারে মুগ্ধ হয়ে পড়েছিল। হ্যাঁ, তার কারণ অবশ্য এটাও হতে পারে যে রন বাকিদের মতো সবটা জানা সত্ত্বেও কখনো রোহিণীকে দোষী করেনি। রনের সংস্পর্শে আসার পর রোহিণী যেন সবটা ভুলে নতুন ভাবে জীবন শুরু করতে থাকে। আগের মতো ট্রমাগুলো আর আসে না। একদিন একটা পার্কে রোহিণী আর রন বসে আছে, নিজেদের মধ্যে কিছু একান্ত সময় কাটাচ্ছে। এমন সময় একজন সাধু সেখানে এসে উপস্থিত। সে এসে হঠাৎ করে বলে, সে আবার আসবে, এত সহজে ছাড় পাবি না, আবার আসবে সে। রন তাকে তৎক্ষণাৎ সেখান থেকে সরিয়ে নিয়ে যায়, বলে, কি সব ফালতু লোক কোথা দিয়ে চলে আসে। রন লক্ষ্য করে রোহিণী সেই সাধুর কথায় রীতিমতো ভয় পেয়েছে। রোহিণী বলে, রন, রন, আমি তোকে হারাতে চাই না, আমাকে ছেড়ে যাবি না, যাই বিপদ আসুক রক্ষা করিস। এরকম ভাবে একদিন তারা একটা মুভি দেখে রাত্রিবেলা বাড়ি ফিরছিল রনের গাড়িতে করে। রাত ছিল, ঝড় বৃষ্টির, অনেক রাত হয়েছে তখন। আসার সময় ওভারব্রিজ ক্রস করার সময় ট্রাফিক পুলিশ দাঁড় করায়, বলে মেইনটেনেন্সের জন্য রোড বন্ধ আছে, অন্য রোড ধরে যান। বাধ্য হয়ে অন্য রোড ধরে যাবার পর ঘটে আরেক বিপত্তি। ঝড়ের দরুন এক বিশালাকার গাছ রাস্তায় পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। সামনে যাওয়ার কোনো উপায় নেই। রন বলে, হুম, ভালো লক্ষণ বুঝছি না গো, যেখানে যাচ্ছি সেখানেই বাধা। এই বলে ওরা একটা 3য় রাস্তা ধরে, যেটা মূলত শুনশান একটা এলাকা। বেশ কিছুক্ষণ যাবার পর তারা গাড়ির ভিতর থেকে লক্ষ্য করে সামনে সম্ভবত একটা ছেলে স্কুটি নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। রন পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও রোহিণী জোর করেই গাড়ি থামাতে বলে। রোহিণী গাড়ি থেকে নেমে ছেলেটার দিকে ছুটে যায়। ছেলেটার মাথা থেকে তখনও টাটকা রক্ত বেরোচ্ছে। বেশিক্ষণ হয়নি অ্যাক্সিডেন্ট, পালস তখনও চলছিল। রনকে বলে গাড়ি ঘুরিয়ে নিতে, ইমিডিয়েটলি হসপিটাল নিয়ে যেতে হবে। রন বলে, দেখ, অ্যাক্সিডেন্ট কেস, তারপর অনেক রাত হয়ে গেছে, বেকার ফেঁসে যাবো আমরা।
কিন্তু রোহিণী মানতে রাজি নয়। জীবনে একবার ভুল করেছে ও, সে আর নতুন করে ভুল করতে রাজি নয়। এক প্রকার জোর করেই তাকে গাড়িতে তুলতে বাধ্য হয় রন। তার পকেট থেকে পরিচয়পত্র বলতে পায় একটা ড্রাইভিং লাইসেন্স। ওর নাম অতুল। একটা ডায়েরিতে লেখা কিছু নাম এবং ফোন নাম্বার। সেখান থেকে তার ঘরে ফোন করে তার অ্যাক্সিডেন্টের কথা জানায়। যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন আসে। নিয়ারেস্ট হসপিটালে পৌঁছে এমার্জেন্সি ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর ডাক্তার বলেন, সিরিয়াস কেস, আর্জেন্ট অপারেশন করতে হবে, ব্রেনে গুরুতর চোট আছে, না হলে হয়তো বাঁচানো যাবে না। এই বলে ডাক্তার ওটিতে চলে যান। রন আর রোহিণী বাইরের বেঞ্চে বসে অপেক্ষা করতে থাকে। রন বলে, তখন কি কথা বলতে চাইলে একবার, যে একবার ভুল করেছি আবার করতে চাই না। তখন রোহিণী বলল, শোন, আজকে না বললে হয়তো অপরাধী থেকে যাবো তোর কাছে। আমার একটা ভুল হয়ে গেছিল। 1 বছর আগে কলেজের ঘটনাগুলো তো তোর জানা। যেদিন রাতুল রাহুলের উদ্দেশ্যে চিঠিটা লিখে রেখে যায় এবং দুর্ভাগ্যবশত রাহুলের থেকে হারিয়ে যায়, সেটা কলেজ লাইব্রেরিতে বিভাস খুঁজে পায়। সে তখন পার্থ রক্তিমার আমাকে চিঠিটা দেখায়। পার্থ বলে, সালার এত বড় সাহস, আমাদের বিরুদ্ধে অভিযোগ জানাবে থানায়, দাঁড়া। এই বলে পার্থ রক্তিমকে বলে, ওই মালটাকে ফোন করতো। কিন্তু অনবরত তার ফোন সুইচ অফ আসে। তখন পার্থ কিছুটা ভয় পেয়ে যায়। যদি সত্যি আগের রাতে তার কীর্তি জানাজানি হয়ে যায়, তাহলে তো ব্যাপক গন্ডগোল হবে। এই অবধি হলে হয়তো কিছুই ঘটতো না। কিন্তু সেদিন বিকেলেই রাতুল আবার কলেজ হস্টেলে ফিরে আসে। তখন বিভাস, পার্থ আর রক্তিম মিলে একটা ফন্দি আটে, আমাকে না জানিয়ে। আমাকে শুধু বলেছিল রাতে তৈরি থাকিস, একটা জিনিস অপেক্ষা করছে। বিভাস সেদিন রাত্রে সবাই ঘুমানোর পর রাতুলের কাছে যায় আর তাকে বলে, তুই কি জানিস, তোর লেখা চিঠি পড়ে রাহুল আর পার্থর মধ্যে কলেজের বাইরে বিশাল ঝামেলা হয়, রীতিমতো হাতাহাতি পর্যায়ে চলে যায়। তারপর পার্থ নিজের কয়েকটা ভাড়াটে গুন্ডা দিয়ে রাহুলকে কিডন্যাপ করে ওই কবরস্থানের পাশে পরিত্যক্ত যে খালি বাড়িটা আছে ওখানে আটকে রেখেছে। এটা শুধুমাত্র আমি জানি রাতুল। তোকে তো ফোনে জানাবো ভেবেছিলাম, কিন্তু তোর ফোন বারবার বন্ধ আসে, এরকম ভাবে আসতে হলো। আমার মনে হয়েছে তোকে জানানো উচিত, তাই এলাম। চল, রাহুলকে বাঁচাতে হবে। বিভাস পুরোটা মিথ্যে কথা বলে। রাতুলের এক মুহূর্তের জন্য সন্দেহ হলেও যেহেতু নামটা রাহুলের জীবন মরণের সঙ্গে জড়িয়ে, তাই সে দুবার ভাবেনি। কলেজের পিছনে যে পাঁচিলটা টপকে কবরস্থানে যাওয়া যেত, সেটা পেরিয়ে বিভাস রাতুলকে নিয়ে যায় পরিত্যক্ত ঘরটির দিকে। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল পার্থ, রক্তিম আর আমি। আমি বারবার পার্থকে বারণ করি যে, দেখ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। যা হয় কলেজ ক্যাম্পাসে ঠিক আছে, কিন্তু তা বলে মিথ্যে বলে এত রাতে কবরস্থানের উপর এরকম একটা বাড়িতে ডাকাটা বাড়াবাড়ি। একবার জানাজানি হয়ে গেলে বড়সড় কেস খাবো আমরা। কিন্তু পার্থ তার তোয়াক্কা করে না, খালি বলতে থাকে, ওসব আমি সামলে নেবো, আগে একে শিক্ষা দেওয়া দরকার। আমার নামে নাকি অভিযোগ করবে, এত বড় সাহস। ওদিকে গা ছমছমে স্যাঁতস্যাঁতে পরিবেশের মধ্যে মোবাইলের টর্চের আলোয় এগুতে থাকে রাতুল সেই পরিত্যক্ত ঘরটির দিকে। মাঝে মাঝে একবার আওয়াজ দেয়, রাহুল, আছিস? রাহুল। বিভাস ঠিক ছিল তার পিছনে পিছনে। 20-30 কদম যাবার পর যখন রাতুল একদম ঘরটার কাছে গিয়ে পৌঁছয়, তখন পার্থ চুপিসারে পিছন দিক থেকে এসে তাকে একটা ধাক্কা মারে, ভিতরে ফেলে দেয়, আর সঙ্গে সঙ্গে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেয়। পার্থ আগে থেকেই জানতো রাতুলের অন্ধকারে দুর্বলতার ব্যাপার আছে, তাই অনেক আগে থেকেই সেসব প্ল্যান করে রেখেছিল। সেই ঘরে একটা নকল কঙ্কাল রেখে দেয় আর একটা মিউজিক সিস্টেম, যা আগে হতে ব্লুটুথ কানেক্টেড, তার হাতে থাকা রিমোটের সাথে। রাতুল ভিতর থেকে চিৎকার করতে থাকে, কে আছো? কেউ খুলে দাও দরজাটা, কেউ আছো? বিভাস, এটা ঠিক করলি না, খুলে দে না, আমার ভয় করছে অন্ধকারে। বাইরে থেকে পার্থ আওয়াজ দেয়, বিভাস নয় রে, এইসব আমার প্ল্যান। যা, অভিযোগ কর, যা থানায় আমার নামে অভিযোগ কর, যা। এই বলে সে রিমোটের বাটন দিয়ে মিউজিক সিস্টেমে একটা হরর মিউজিক চালিয়ে দেয়। রাতুল তীব্র স্বরে চিৎকার করতে থাকে, দরজাটা খুলে দে প্লিজ, আমি কাউকে কিছু বলবো না, আমার ভুল হয়ে গেছে, দরজাটা খোল। দরজায় সজোরে ধাক্কা মারতে থাকে।
ভেতর থেকে চিৎকার আসতেই থাকে, আমার কিছু হয়ে গেলে আমার মা ভাইকে দেখার মতো কেউ নেই, আমি হাত জোর করছি, প্লিজ 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 দরজাটা খোল প্লিজ। রোহিণী বারবার বলতে থাকে, দেখ এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, অনেক হয়েছে পার্থ, এবার ওকে যেতে দে। কিন্তু পার্থ বলে, না না, একটু মজা নেই। ওদিকে রাতুলের গলার স্বর ক্রমশ কমতে থাকে। একবার শেষবারের মতো পাওয়া যায় রাতুলের তীব্র চিৎকার, বাঁচাও। তারপর চারিদিক নিস্তব্ধ। আমি পার্থকে বারবার বলি, এবার কিন্তু আমার সত্যি ভয় করছে, ওর আওয়াজ পাওয়া যাচ্ছে না, খোল এবার, এবার পার্থ দরজাটা খোল। ওরা গিয়ে দেখে রাতুল মাটিতে উল্টো হয়ে পড়ে আছে। সবাই ছুটে যায়, দেখে দেরি হয়ে গেছে, হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে, শরীরে তার আর কোনো প্রাণ নেই। আতঙ্কগ্রস্ত দুটো চোখ যেন তখনও জীবন্ত, ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, যেন কোনো জিনিস দেখে খুব ভয় পেয়ে হার্ট ফেল করেছে। রোহিণী বলল, ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম আমি, এতবার বারণ করা সত্ত্বেও তোরা তোরা কেউ শুনলি না আমার কথা। পার্থ বলে, আরে আমি তো জাস্ট ওকে শিক্ষা দিতে চেয়েছিলাম, আমি কি জানতাম এরকম হবে। শোন শোন, এখন আর এসব নিয়ে ভাবতে হবে না, কি করা যায় সেটা ভাব। বেশ কিছুক্ষণ ভাবার পর পার্থ বলে, শোন, আর কোনো উপায় নেই, এখানে মাটি খুঁড়ে পুঁতে দিতে হবে বডিটা, এমনিতেই খুব একটা আসে না এখানে, নজরে পড়বে না কারণ। সে কথা মতো সেদিন রাতে সেই ঘরের পিছন দিকে মাটি খুঁড়ে লাশটা মাটি চাপা দেওয়া হয়। আর যাতে বোঝা না যায় যে সদ্য খোঁড়া হয়েছে, তার জন্য বেশ কিছু গাছগাছালি এনে তার উপর ফেলে দেওয়া হয়। রোহিণী বলে, বিশ্বাস কর রন, আমি তোকে এসব ঘটনা আগেই জানাতে চেয়েছিলাম, কিন্তু একটাই ভয় আমাকে তাড়া করে বেড়ায়, যদি তুই আমাকে সবটা জানার পর ছেড়ে দিস। তাই আর কিছু জানাতে পারিনি। তবে জানিস, সে রাতের পর থেকে আমাকে প্রতি রাতে রাতুলের সেই করুণ চিৎকার ঘুমোতে দেয় না, বারবার কানে বাজতে থাকে ওর আওয়াজ। এমন সময় ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তার বলে, পেশেন্ট ঠিক আছে, এখন ঠিক সময় নিয়ে এসেছেন, আর একটু দেরি হলে হয়তো বাঁচানো যেত না। রোহিণী ডাক্তারকে ধন্যবাদ জানায়। রন বলে, অনেক দেরি হয়ে গেল, কিছু খাবার নিয়ে আসি, চা নিয়ে আসি তোর জন্য, চিন্তা করিস না, আমি আছি তোর পাশে। এই বলে রন বাইরের দিকে যায়। রোহিণী মনে মনে তখনও ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে। বেশ কিছুক্ষণ পরে লক্ষ্য করে তার উল্টো দিকের বেঞ্চে রাতুল বসে আছে। কিছুক্ষণের জন্য নিজের চোখকে বিশ্বাস করতে পারেনি রোহিণী। তারপর দেখে না, সত্যিই রাতুল। রোহিণী থরথর করে কাঁপতে থাকে। ও বিশ্বাসই করতে পারছে না এটা সম্ভব। কেউ যেন রাতুলকে দেখতে পাচ্ছে না, কেউ যেন রাতুলকে শুনতে পাচ্ছে না। রাতুল রোহিণীর উদ্দেশ্যে কিছু কথা বলে। অনুশোচনা বোধ একটা বড় ব্যাপার। জীবন প্রত্যেক মানুষকে দ্বিতীয় সুযোগ দেয় তাদের পুরনো অপরাধের প্রায়শ্চিত্ত করার জন্য, যদিও সবাই সেটা ডিজার্ভ করে না। ওই যে হাসপাতালের বেডে শুয়ে আছে, ওটা হলো অতুল ঘোষ, আমার ভাই। সত্যি বলতে তোর কোনো ক্ষতি হোক আমি চাইনি, বিশেষত তোকে আর রনকে একসাথে দেখলে আমার ভালোই লাগে। যা, আজ থেকে তুই মুক্ত, ভালো থাকিস, চললাম। এই বলে রাতুল যেন হাওয়ায় মিলিয়ে যায়। এই বলে অবশেষে সুমনা থামে। আমি শুধু এটুকু বললাম, স্পিচলেস। আচ্ছা, একটা প্রশ্ন, তাহলে পুলিশ কি করলো শেষ পর্যন্ত? মানে ঘটনার কোনো শেষ কুল কিনারা করতে পেরেছিল? কারণ একমাত্র সাক্ষী তো রোহিণী। সুমনদা বলল, হ্যাঁ, রোহিণী নিজেই পরে গিয়ে পুলিশকে সমস্ত ঘটনা জানায়, নিজেই ধরা দেয়। সমস্ত বিবেচনা করে তারও প্রমাণ লোপাট, অনিচ্ছাকৃত খুন এবং র্যাগিং এর মতো জঘন্যতম ঘটনায় জড়িত থাকার জন্য শাস্তি হয়। তাকে পুলিশ হেফাজতে রাখা হয় প্রায় 3 মাস। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তুমি এত পুঙ্খানুপুঙ্খ ভাবে পুরো ঘটনাটা জানলে কিভাবে? উত্তরে সুমনদা জানায়, রাহুল তো আমারই বন্ধু, সে এখন কলকাতাতে একটা বড় এমএনসিতে চাকরি করে, এখনো মাঝে মাঝে তার সাথে দেখা হয়, সুযোগ হলে তোকেও পরিচয় করাবো।
আর হ্যাঁ, অনুশ্রীর সাথেই ওর বিয়ে হয়, যেমনটা ঠিক তার বন্ধু রাতুল চেয়েছিল। তো এই ছিল পুরো ঘটনা। জানি একটু বড় হয়ে গেছে, ভুল ত্রুটি মার্জনীয়, জানি না কতটা গুছিয়ে লিখতে পেরেছি। দরকার হলে তুমি তোমার মতন করে সাজিয়ে নিও। ভালো লাগলে পড়ে শুনিও, অপেক্ষা করব তোমার কণ্ঠে শোনার জন্য। ভালো থেকো, আবারও কথা হবে নতুন কোনো ঘটনাকে সাক্ষী রেখে। টিল দেন, গুড বাই। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। কি আউটস্ট্যান্ডিং একটি ঘটনা আমরা শুনলাম। আমি এখনো পর্যন্ত ঘটনাটার ট্রান্সের মধ্যে রয়েছি। র্যাগিং এর এগেনস্টে কথা বলা আমাদের সকলের করণীয়, এবং সেই বিষয়টা এই ঘটনার মধ্যে রয়েছে। একটা সামাজিক বার্তা রয়েছে ঘটনার মধ্যে। ঘটনার মধ্যে ভয় আছে, প্রতিবাদ আছে, বন্ধুত্ব আছে, এবং প্রচুর ইমোশন আছে। আমি ঘটনাটাকে খুবই পার্সোনালি কানেক্ট করতে পারলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্রসন্ন নতুন করে আবারও ফ্যান হয়ে গেলাম, এবং আমি চাইবো প্রসন্ন আরো অনেক ঘটনা পাঠাক। কারণ আপনারা যত বেশি ঘটনা আমাদেরকে পাঠান, আমরা তত সমৃদ্ধ হই, এবং আপনাদেরকে আরো তত নতুন নতুন ঘটনা উপহার দিতে পারি। আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। আমি চলে যাব আগের দিনের কিছু কমেন্টে, যারা যারা আগের এপিসোডে কমেন্ট করেছেন। অস্মিতা দে লিখছেন, আমি লাল রঙের চন্দ্রগ্রহণ দেখে প্রেত কথায় ঘটনা শুনতে এলাম। আসলে আজকের চাঁদের রঙে কিন্তু একটা রোমহর্ষক আর ভৌতিক আবেগ লুকিয়ে আছে। জব্বর রবিবার। আমাদের মধ্যে রয়েছেন অরুণিমা এস, আমাদের মধ্যে রয়েছেন তন্ময় মাইতি, দিয়া বিশ্বাস, শুভ্র ঘোষ, আমাদের মধ্যে কমেন্ট করেছেন ঐশ্বর্য, পায়েল দাস, রয়েছেন বৃষ্টি গোস্বামী। প্রেত কথা যেন একটা অভ্যেসে পরিণত হয়েছে। প্রেত কথা ছাড়া যেন আমার হ্যান্ড পেন্টিং এর কাজ এগোতেই চায় না। আমার জানা কিছু ঘটনা আছে যেগুলো কাজের চাপের জন্য দেওয়া হচ্ছে না। আশা করি খুব তাড়াতাড়ি একটা ঘটনা পাঠাবো। লাভ ফ্রম বাংলাদেশ। গায়ত্রী মন্ডল আমাদের মধ্যে কমেন্ট করেছেন। আমাদের মধ্যে আরো যারা যারা রয়েছেন তাদের কিছু নাম পড়ি এই মুহূর্তে। রিয়া দাস কমেন্ট করছেন, পৃথ্বরাজ বিশ্বাস কমেন্ট করেছেন, শতাব্দী মজুমদার কমেন্ট করেছেন, ভীষণ সুন্দর লেগেছে ওনার। আমাদের মধ্যে কমেন্ট করেছেন সহেলি হালদার। রেখা সরকার লিখছেন, দাদা আমি রেখা সরকার, তোমার গলায় প্রেত কথা শোনার জন্য আর 4টে ঘটনা অসাধারণ। ওকে। এবং আরো অনেকেই কমেন্ট করেছেন, এবং তার পাশাপাশি আমরা কিন্তু নভেম্বর মাসে করছি প্রেত কথা এক্সপ্রেস। আপনারা যারা যারা প্রেত কথা এক্সপ্রেস 3-তে জয়েন করতে চান আমাদের সঙ্গে, তারা তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখনই, এবং যোগাযোগের মাধ্যমে আপনারা জেনে যাবেন আমাদের সমস্ত আপডেট। একটু খেয়াল রাখুন আমাদের কমিউনিটি পোস্ট। 3 রাত 4 দিন পাহাড়ের বুকে আমরা থাকবো, এবং সেখানে প্রত্যেক রাতেই আমরা কোনো না কোনো অনুষ্ঠান করব। গান বাজনা, গল্প, ভয়ের গল্প, পাইন ফরেস্টে বা যে কোনো ফরেস্টে হাঁটা, অনেক কিছুই থাকে। খুব তাড়াতাড়ি আমরা ভিডিও দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। চলুন তাহলে আজকের মতো এপিসোডটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন বেশ কিছু ঘটনা নিয়ে। আমি আবার আসছি। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।